তেহরানের আকাশ শোকে ভারী হয়ে উঠেছে। 2 কোটি মানুষের এক অবিশ্বাস্য স্রোত বয়ে নেমে এসেছিল। চোখের সামনে শুধু মানুষ আর মানুষ, কোথাও কোনো শেষ নেই এই জনসমুদ্রের। তবুও এই বিপুল ভিড়ের ঠিক কেন্দ্রে এক গভীর শূন্যতা রয়ে গেছে, যা পুরো বিশ্বকে আজ অবাক করে দিয়েছে। সেই শূন্যতার নাম একজন মানুষ, যিনি উধাও। তিনি মারা যাননি, তিনি এখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর অদৃশ্য ব্যক্তি হয়ে উঠেছেন। ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো তাকে খুঁজছে, সাধারণ মানুষও তাকে খুঁজছে। ইরানের ইতিহাসে এমন জানাজা আগে কখনো হয়নি। 2 কোটিরও বেশি মানুষ রাস্তায় নেমে এসেছিল। তেহরান থেকে শুরু করে কম হয়ে ইরাকের নাফাজ ও কারবালা পেরিয়ে শেষ মাসাহাতে গিয়ে থামে এই শোকযাত্রা। এই যাত্রার ভিতরে লুকিয়ে রয়েছে সবচেয়ে বড় রহস্য। একজন ছেলে তার বাবার জানাজায় নেই। সেই ছেলেটি এখন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, নাম মোস্তফা খামেনি। প্রশ্নটা খুবই সরল মনে হতে পারে, একজন ছেলে কি তার বাবার শেষ যাত্রায় থাকতে পারে না? কিন্তু এই সরল প্রশ্নের পেছনে যে উত্তরগুলো লুকিয়ে রয়েছে সেগুলো একেবারেই সরল নয়। ফিরে যেতে হবে কয়েক মাস আগের ফেব্রুয়ারির সেই রাতে। ইরানের সর্বোচ্চ নেতার বাসভবনের ওপর আকাশ থেকে একের পর এক বোমা নেমে আসছিল। আমেরিকা আর ইসরায়েল মিলে যে অপারেশন চালিয়েছিল, সেটা কোনো সাধারণ সামরিক হামলা ছিল না। সেটা ছিল এক পরিবারকে পুরোপুরি মুছে ফেলার পরিকল্পনা। আর সেই পরিকল্পনার প্রায় সফল হয়ে গিয়েছিল। আলী খামেনি মারা গেছেন, তার স্ত্রী মারা গেছেন, মেয়ে মারা গেছেন, জামাই মারা গেছেন, পুত্রবধূ মারা গেছেন এবং একটি নাতনিও মারা গেছেন। একটি পরিবারের অর্ধেক সদস্য এক রাতে চিরতলে চলে গেছে, কিন্তু 4 ছেলে বেঁচে গেলেন। মোস্তফা, মাসুদ, মাইসাম আর বড় ভাই, এই 4 জনের মধ্যে একজন এখন পুরো ইরানের ভাগ্য নির্ধারণের দায়িত্ব পেয়েছে। সেই মোস্তফাকে এখন কেউ দেখতে পাচ্ছে না। জানাজার দিন তেহরান যখন আলী খামেনির তাবুত বের হলো, তখন প্রথমবারের মতো 3 ভাইকে একসাথে দেখা গেল। তারা দাঁড়িয়েছিলেন বাবার কফিনের পাশে, চোখ থেকে জল পড়ছিল। ইরানের সরকারি টেলিভিশনে সেই ছবি ছড়িয়ে পড়ল পুরো বিশ্বজুড়ে। কিন্তু চতুর্থ ভাই, যিনি এখন দেশটির সবচেয়ে ক্ষমতাধর মানুষ, তার কোনো চিহ্নই ছিল না সেখানে। এটা কাকতালীয় নয়, এটা পরিকল্পিত। ইরানের বিপ্লবী গার্ড নিজে মোস্তফার জানাজায় যেতে নিষেধ করেছিলেন। কারণটা খুব স্পষ্ট, ইরান ইতিমধ্যেই প্রকাশ্যে বলে দিয়েছে যে তাদের পরবর্তী লক্ষ্য ইরানের নতুন সর্বোচ্চ নেতা। যে ধরনের হামলায় আলী খামেনি মারা গেছেন, ঠিক একই ধরনের পদ্ধতিতে মোস্তফাকেও টার্গেট করা হতে পারে। এটা আন্দাজের কোনো কথা নয়, এটা একটি ঘোষিত হুমকি। তাই ভাবুন, 2 কোটি মানুষের ভিড়ের কথা। এত মানুষের মাঝে একজনকে খুঁজে বের করা কি সত্যি অসম্ভব? সাধারণ পরিস্থিতিতে হয়তো হ্যাঁ, কিন্তু যখন আপনার প্রতিপক্ষের কাছে স্যাটেলাইট নজরদারি থাকে, ড্রোন প্রযুক্তি থাকে, মাটির নিচে গোয়েন্দা নেটওয়ার্ক থাকে, তখন 2 কোটি মানুষের ভিড়ও নিরাপদ নয়। একটি মুহূর্তের জন্য যদি ক্যামেরায় ধরা পড়ে, যদি একটি সিগন্যাল পাওয়া যায়, তাহলে সেই ভিড়ের মধ্যে একটি মিসাইল আসতেই পারে। কিন্তু তারপরেও ঘটলো এমন কিছু যা পুরো হিসাব ওলট পালট করে দিল। ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকারে দিয়েছেন এক্স প্ল্যাটফর্মে। কথা বলতে গিয়ে তিনি বলেছেন, এই মুহূর্তে ইরানের সবাই ওই জানাজায় রয়েছে। আমরা চাইলেই একটিমাত্র হামলা সবাইকে শেষ করে দিতে পারি, কিন্তু আমরা সেটা করব না, কারণ তাহলে আলোচনা করার মতো আর কিছুই থাকবে না। এই কয়েকটি বাক্যের ভিতরে যা লুকিয়ে রয়েছে তা অত্যন্ত ভয়াবহ। তিনি বলছেন সবাই আছে। সবাই আছে মানে কারা? রাষ্ট্রপতি, সেনাপতি, মন্ত্রীরা তো ক্যামেরায় দেখাই যাচ্ছে। কিন্তু ট্রাম্প কি শুধু তাদের কথাই বলছেন, নাকি তিনি ইঙ্গিত করছেন সেই একজনের যাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমেরিকা জানে সে কোথায় আছে? এই প্রশ্নটা এখন পুরো বিশ্বের সামনে ঝুলে রয়েছে। যদি ট্রাম্পের কথা সত্যি হয়, যদি আমেরিকা সত্যি জানে যে মোস্তফা সেই জানাজায় আছেন কিন্তু লুকিয়ে রয়েছেন, তাহলে ইরানের নিরাপত্তা ব্যবস্থার পুরো গোপনীয়তা ভেঙে পড়ে গেছে। আর এটাই ইরানের জন্য একটি মর্মান্তিক দুর্বলতা। এখন একটু গভীরে যাওয়া যাক। জানাজাকে ঘিরে ইরান যে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছিল, সেটা ছিল অভূতপূর্ব। প্রতিটি রাস্তায় স্নাইপার বসানো হয়েছে, ছাদে ছাদে রেভলিউশনারি গার্ডের সদস্যরা মোতায়েন ছিলেন, আকাশে ড্রোন উঠছিল, প্রতিটি বিন্দুতে নজরদারি চলছিল। এতটা নিরাপদ কি শুধুই একটি জানাজার জন্য, নাকি এই নিরাপদ ব্যবস্থা আসলে একজন নির্দিষ্ট ব্যক্তিকে ঘিরে সাজানো হয়েছিল, যিনি হয়তো সেখানে ছিলেন কিন্তু কারোর চোখে পড়েনি? একজন ছেলে, যা বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তিনি কি সত্যি দূরে বসে থাকতে পারেন যখন লাখ লাখ মানুষ তার বাবাকে শেষ বিদায় জানাচ্ছেন? হয়তো তিনি ছদ্মবেশে সেখানে ছিলেন, হয়তো ভিড়ের কোনো কোণে দাঁড়িয়েছিলেন, হয়তো কোনো নিরাপদ স্থান থেকে দুর্বীক্ষণে দেখছিলেন। কেউ জানে না, কেউ জানবেও না।
কিন্তু এই পুরো বিষয়টা আরো একটু জটিল হয়ে যায়। ট্রাম্পের এই বিবৃতিতে কোনো সাধারণ মন্তব্য ছিল না, এটা ছিল একটা সুপরিকল্পিত কূটনৈতিক বার্তা। একদিকে শক্তি প্রদর্শন, অন্যদিকে আলোচনার টেবিলে টানার চেষ্টা। ট্রাম্প মূলত বলছেন যে আমরা জানি তোমরা কোথায় আছো, কিন্তু আমরা এখন আঘাত করব না, কারণ আমাদের কথা বলার মতো লোক দরকার। এটা এক ধরনের দ্বৈত চাপ, ভয় দেখানো আর হাত বাড়িয়ে দেওয়া একই সঙ্গে। এখন ইরান অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকালে আরেকটি বড় প্রশ্ন ওঠে। একজন নেতা যদি মাসের পর মাস জনগণের চোখের সামনে না আসেন, তাহলে সেই নেতৃত্বের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠা অনিবার্য। এখনই হয়তো ইরানের ভেতরে সে প্রশ্ন জোরালো হয়নি, কারণ শোকের বাতাস এখনো পুরোপুরি কাটেনি, কিন্তু আন্তর্জাতিক মহলে এটা ইতিমধ্যে একটা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটি দেশ কতদিন একজন অদৃশ্য নেতার হাতে পরিচালিত হতে পারে? জনগণ কতদিন একজনকে না দেখে বিশ্বাস করতে পারে? আর এদিকে 3 ভাইয়ের জানাজায় উপস্থিত হয়ে প্রতিশোধের শপথ নেওয়াটাও কিন্তু সাধারণ কোনো দৃশ্য নয়। এটা একটা শক্তিশালী প্রতীকী বার্তা। খামেনির পরিবার ভেঙে পড়েনি, তারা দেশ এবং দুনিয়াকে জানাতে চাইছে তারা দৃঢ়, তারা প্রতিশোধ নেবে। এই বার্তাটা ইরানের জনগণের জন্য যতটা না গুরুত্বপূর্ণ, ইসরায়েল এবং আমেরিকার জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। কিন্তু এই প্রতীকী বার্তার ভিতরে একটি বড় বিপদ লুকিয়ে রয়েছে। ইরান যদি সত্যি মোস্তফাকে তাদের পরবর্তী টার্গেট বানিয়ে থাকে, তাহলে এই জানাজাটার জন্য একটি সুযোগ হতে পারে। কারণ এত বড় জামায়াতে একটি নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করা কঠিন ঠিকই, কিন্তু অসম্ভব বিষয় নয় যখন আপনার প্রতিপক্ষের কাছে পৃথিবীর সবচেয়ে উন্নত গোয়েন্দা প্রযুক্তি রয়েছে। এখন ভবিষ্যতের দিকে তাকালে চিত্রটা আরো জটিল হয়ে যায়। খামেনির শোকযাত্রা শেষ হলে মূলত লড়াইটা শুরু হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা যদি ভেঙে যায়, মধ্যপ্রাচ্যে যদি নতুন কোনো সংখ্যা তৈরি হয়ে যায়, ট্রাম্পের সেই করব না কথার মেয়াদ আসলে কতদিন? আজ তিনি বলছেন হামলা করবেন না, কিন্তু পরশু রাজনীতির কোনো কারণে চিরস্থায়ী মেয়াদ নেই। ট্রাম্পের কথার রেশ কাটতে না কাটতেই হামলা চালিয়েছে ইরানে। যে মুহূর্তে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং দাফন কার্যক্রমকে ঘিরে এক আবেগঘন, ভারী এবং শোকস্তব্ধ সময় অতিক্রম করছে, ঠিক সেই সময়ে দেশটির আকাশে ফিরে এসেছে যুদ্ধের গর্জন। ওয়াশিংটন দফায় দফায় হামলায় গত 2 দিনে ইরানের অন্তত 170টি লক্ষ্যবস্তু আক্রান্ত করেছে। নিহত হয়েছে 14 জন, আহত হয়েছে শতাধিক মানুষ। এমনকি ইরানের পারমাণবিক স্থাপনার আশেপাশে হামলা চালানো হয়েছে। তবুও বিস্ময়করভাবে খামেনির দাফনকে কেন্দ্র করে ইরান এখনও তুলনামূলকভাবে শান্ত রয়েছে। আমেরিকার হামলার মধ্যেও শেষ বিদায়ের কর্মসূচির কোনো পরিবর্তন আনা হয়নি। ট্রাম্পের বক্তব্য যেন এখন অস্থির পুরো মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। ট্রাম্পের এমন কণ্ঠের ঘোষণা শোনার পর থেকেই পরিস্থিতি দ্রুত বদলে যেতে শুরু করেছে। এই পুরো পরিস্থিতির মাঝে মোস্তফা খামেনির অদৃশ্য থাকা ইরানের জন্য একটি অস্তিত্বের কৌশল হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই আড়ালটা আসলে কতদিন ধরে রাখবে? এখানে যা ঘটছে, যা বলা হয়েছে আর যা বলা হয়নি, সবকিছু মিলিয়ে আগামী দিনের ঘটনা প্রবাহ নির্ধারিত করবে। আর সেই ঘটনা প্রবাহের ঠিক কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছেন একজন মানুষ যাকে কেউ দেখতে পারছে না, কিন্তু পুরো বিশ্ব তাকে খুঁজছে। মোস্তফা খামেনি সত্যি সেই লাখ লাখ মানুষের ভিড়ে ছিলেন, নাকি শত শত মাইল দূরে কোনো সুরক্ষিত বাংকারে বসে পর্দায় দেখছিলেন বাবার শেষ বিদায়? ইরান হয়তো কখনই সেই প্রশ্নের উত্তর দেবে না। এই পুরো ঘটনা প্রবাহ যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা, যেখানে প্রতিটি পদক্ষেপ ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে, এবং সেই সুতোর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একজন মানুষ যার সিদ্ধান্ত এখন পুরো অঞ্চলকে নাড়িয়ে দিতে পারে। এখন দেখার অপেক্ষায় মোস্তফা খামেনি কি করবেন। তিনি কি আড়ালে থেকে প্রতিশোধ নেবেন, নাকি জনসম্মুখে এসে পুরো পরিস্থিতি বদলে দেবেন? 2 কোটি মানুষের পদধ্বনি এখনো শোনা যাচ্ছে, আর সেই শূন্যতা আরো গভীর হয়ে যাচ্ছে প্রতিটি মুহূর্তে। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন এই সার্বিক পরিস্থিতিকে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছেই পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।